হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তোমাদের প্রথম ইউনিট টেস্টের কিন্তু ভূগোলের একটা সাজেশন ক্লাস শেয়ার করব। এই সাজেশন ক্লাসটাও কিন্তু তোমাদের প্রশ্নপত্রের আকারেই থাকবে, সাথে থাকবে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। তাই তোমরা যদি চাও তোমরা কিন্তু বাড়িতে বসে আগে নিজেরা ক্লাসটা দেখে পরীক্ষা দিয়ে নিতে পারো এবং চেক করে নিতে পারো যে পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশনটা কতটা হয়েছে। ক্লাসটা শুরু করার আগে আমরা দেখে নেব একটু সিলেবাসটা। তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্টে প্রথম অধ্যায়ে পৃথিবীর গতি থেকে রয়েছে, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে, তৃতীয় অধ্যায়ে বায়ুর চাপ এবং নবম অধ্যায়ে এশিয়া মহাদেশ কিন্তু তোমাদের পরীক্ষায় রয়েছে। এরপরে তোমরা নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসতে পারে। 1 মার্কসের কিন্তু বায়ুর চাপ ছাড়া প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবে এবং বাকিগুলোর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এটা নিয়ে বেশি আর কিছু বললাম না। এরপরে দেখে নাও নমুনা প্রশ্নপত্রটা, যেটা দেখে তোমরা যদি চাও ক্লাসটাকে পজ করে বাড়িতে পরীক্ষা দিয়ে দেখতে পারো। তো এখানে 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে কিন্তু 3 নম্বর রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 1 করে। এখানে কিন্তু 3টে এমসিকিউ রয়েছে। এরপরে চলে যাব 2 নম্বরে, 2 দাগে রয়েছে কিন্তু যে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু প্রতিটা প্রশ্নের মান 1 করে থাকছে। এরপরে রয়েছে দেখো নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টের মধ্যে থেকে কিন্তু তোমাদের একটা করতে হবে এবং প্রশ্ন মান হচ্ছে 2। নেক্সট রয়েছে 4 নম্বরে, যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু 3 নম্বরের একটা প্রশ্ন রয়েছে। এরপরে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে কিন্তু প্রশ্ন মান রয়েছে 5। এরপরে আমরা চলে যাব এবারে উত্তরে। তো প্রথমেই দেখো রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যার প্রথম প্রশ্ন হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয় 21শে জুন, 21শে মার্চ নাকি 22শে জানুয়ারি। সঠিক উত্তর হয়ে যাবে 21শে জুন। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো নিরক্ষরেখা, মূল মধ্য রেখা নাকি কর্কট ক্রান্তি রেখা। সঠিক উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। নেক্সট কোশ্চেন, স্বর্ণরেণু নদী বলা হয় হোয়াংহোকে, ইয়াংসিকে নাকি সিকিয়াংকে। সঠিক উত্তর হয়ে যাবে ইয়াংসি নদীকে। নেক্সট 1 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ওপেকের পুরো কথা কি। ওপেকের পুরো কথা হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট, কৌণিক দূরত্ব কাকে বলে। কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূলমধ্য রেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলে। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে। পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। 3 নম্বরে দেখো, যেখানে প্রতিটা প্রশ্ন রয়েছে 2 নম্বর করে। প্রথম প্রশ্নটা হচ্ছে মুক্তি বেগ বলতে কি বোঝো। যে গতিতে কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়লে তা মাধ্যাকর্ষণজনিত বাধাকে কাটিয়ে মহাকাশে যেতে পারে সেই গতিকে মুক্তিবেগ বলে। মুক্তিবেগের পরিমাণ প্রতি সেকেন্ডে 11.2 কিমি। হচ্ছে মহাকাশে রকেটের মাধ্যমে উপগ্রহ উৎক্ষেপণ এই মুক্তিবেগে করা হয়। পরের প্রশ্ন হচ্ছে প্রমাণ সময় কাকে বলে। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোনো দেশের ঠিক মধ্যভাগে অবস্থিত কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় হিসাবে ধরা হয় এবং ওই দ্রাঘিমা রেখাটিকে প্রমাণ দ্রাঘিমা বলা হয়। তোমরা যদি চাও তোমরা কিন্তু এইটুকু অংশই লিখতে পারো, প্রমাণ দ্রাঘিমাটা না লিখলেও চলবে। এরপরে রয়েছে সিল্ড সমভূমি বলতে কি বোঝো। এশিয়ার উত্তরের সমভূমির উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে এশিয়ার পূর্বের উচ্চভূমি বা সিল্ড সমভূমি বলে। তো এরপরে দেখো আরও কিছু 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখানে দিয়েছি। তোমরা যদি চাও পরীক্ষার আগে কিন্তু সেগুলো অবশ্যই দেখে যেতে পারো। যেমন হোয়াংহো নদীকে পিত নদী বলা হয় কেন, অধিবর্ষ বা লিপ ইয়ার কি, চান্দ্রমাস কাকে বলে, অক্ষরেখা কাকে বলে, অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য। এই কোশ্চেন অ্যান্সারগুলো অলরেডি কিন্তু আমি তোমাদের আমার আগের ক্লাসে শেয়ার করেছি। যারা সেগুলো দেখোনি বা দেখতে চাও সেখান থেকে, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। এরপর দেখো রয়েছে 3 নম্বর মানের কিন্তু প্রশ্ন, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে কেন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো পরীক্ষার আগে কিন্তু অবশ্যই এগুলো দেখে যাবে। উত্তর হচ্ছে আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশ বিশ্বের বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু প্রভৃতি প্রাকৃতিক উপাদান এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, জীবনযাত্রা, সংস্কৃতি প্রভৃতি বিপরীতধর্মী বৈচিত্র্যে ভরা। এছাড়াও সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ। এশিয়ায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই, তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে এশিয়া নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এশিয়া নিরক্ষীয় জলবায়ুর কয়েকটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হচ্ছে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় এখানে সারা বছরই অধিক উষ্ণতা বিরাজ করে। এখানে প্রতিদিন বিকেলের দিকে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ পরিচালন বৃষ্টিপাত হয়, যা 4 o'clock রেন নামে পরিচিত। এই জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে।
এখান থেকেও আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন দেখে নাও, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য, রবি মার্গ কাকে বলে, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য, পামের মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, এর প্রয়োজনীয়তা, আর টিকা দিয়েছি দেখো ইয়াকোহামা। তো এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোও তোমরা চাইলে দেখে যেতে পারো। এরপরে 5 নম্বর মানের প্রশ্ন রয়েছে। প্রথমটা হচ্ছে ইয়াকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল জাপান তথা পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রূপে গড়ে উঠেছে। এই শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বর হচ্ছে এই শহর গোটা বিশ্বকে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন দিশা দেখিয়েছে। 2 হচ্ছে 2008 সালে জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে এই শহর স্বীকৃতি পেয়েছে। এই শিল্পাঞ্চল শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। শিল্পের পাশাপাশি কৃষিকাজকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এই শিল্পাঞ্চলে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার করা হচ্ছে। সর্বোপরি পতিত জমি পুনরুদ্ধার ও জমির পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে বায়ুর চাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। বায়ুচাপের তারতম্যের কারণে ভূপৃষ্ঠে বায়ুচাপ সর্বত্র সমান নয়। বিভিন্ন ঋতুতে দিনের বিভিন্ন সময়ে একই জায়গায় বায়ুর বিভিন্ন চাপ লক্ষ্য করা যায়। বায়ুর চাপের এই বিভিন্নতার 3টি উল্লেখযোগ্য কারণ হলো, 1 হচ্ছে বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু আয়তনে প্রসারিত হয়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপ হ্রাস পায়। পক্ষান্তরে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ু শীতল ও ভারী হওয়ায় বায়ুর চাপ বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির কারণে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে ঊর্ধ্বমুখী বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে সেই স্থানে বায়ুর ঘাটতি থাকে, ঘনত্ব কমে এবং চাপও কমে। এবং 3 নম্বর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। বিশুদ্ধ বায়ু অপেক্ষা জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা, তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। সেই কারণে এই বায়ু চাপও কম দেয়। অন্যদিকে শুষ্ক বায়ু বেশি ভারী, তাই চাপও বেশি। এখান থেকে এবারে দেখে নাও 5 নম্বরের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন দেখো, সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ, ঋতু পরিবর্তনের কারণ, এশিয়া মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, অক্ষরেখা দ্রাঘিমারেখার প্রয়োজনীয়তা, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে, চিত্রসহ ঋতু পরিবর্তন কাকে বলে। এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আরও বলছি, আমি কিন্তু অলরেডি আমার আগের ক্লাসে এগুলো শেয়ার করেছি। তোমরা যদি চাও সেখান থেকেও কিন্তু এগুলো দেখে যেতে পারো। তাহলে কিন্তু ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে আমাকে মেল পাঠিও। স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে সাবজেক্টে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দেবে। প্রয়োজনে গার্জেনের হেল্প নিয়েও কিন্তু আমাকে তোমরা মেলটা পাঠাতে পারো, তাহলেই খুব ইজিলি তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।